প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সারা দেশে একযোগে 189 বিচারক ও 34 পুলিশ কর্মকর্তার বদলি 7 জেলায় নতুন এসপি ও 7 জেলায় ডিসি নিয়োগ। দেশজুড়ে দখল, চাঁদাবাজি, নতুন বন্দোবস্তের জন্য অশনি সংকেত বলছে টিআইবি। দেশে দারিদ্র্যের হার বেড়ে 27%, পিপিআরসির রিপোর্ট। শহরের বাইরে এই সরকারের কোনো অস্তিত্ব নেই বললেন শরীফুজ্জামান শরীফ। ভিয়েতনামে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, 6 লাখ মানুষকে সরানো নির্দেশ। পোশাক শিল্পসহ বস্ত্র খাতে কাটেনি গ্যাস সংকট, বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি। নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে মন্তব্য প্রধান উপদেষ্টার। অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বললেন নাহিদ। জাতিসংঘে একই দিনে ভাষণ দেবে মোদি, শেহবাজ ও ইউনূস। প্রায় 3.5 হাজার মার্কিন ক্রুজ মিসাইল পাবে ইউক্রেন। ফিলিস্তিনিদের জন্য আরও $30 মিলিয়ন দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সরকার সারা দেশে একযোগে 189 জন বিচারক, 34 জন পুলিশ কর্মকর্তা এবং 6 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ সহ বড় পরিসরে রদবদল করেছে। সোমবার জারি করা 3টি প্রজ্ঞাপনে 53 জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 40 জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং 96 জন সিনিয়র সহকারী ও সহকারী জজকে বদলি করা হয়। তাদের আগামী 3 দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার 34 জন পুলিশ কর্মকর্তা এবং জেলা প্রশাসক পদে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনা সহ 6 জেলার নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সব প্রজ্ঞাপনই জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলেছে, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীর ক্ষমতার অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে, যা কর্তৃত্ববাদের পতনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অশনি সংকেত। রোববার এক বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, প্রভাবশালী রাজনৈতিক দলের একটি অংশের আচরণ অতীতের সরকারি দলের স্বার্থ সিদ্ধিমূলক ও অসুস্থ চর্চার প্রতিচ্ছবি। বিবৃতিতে বলা হয়, কর্তৃত্ববাদের পতনের পর থেকে দেশজুড়ে দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, সম্পদ লুট, মামলা, গ্রেপ্তার, জামিন, বাণিজ্য সহ সহিংসতা বাড়ছে। এতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আশা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের শেষ 3 বছরে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 27.93% পৌঁছেছে বলে জানিয়েছে পিপিআরসি। অতি দারিদ্র্যের হারও 5.6% থেকে বেড়ে দাঁড়িয়েছে 9.35%। সোমবার রাজধানীতে ইকোনমিক ডাইনামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড 2025 শীর্ষক জরিপ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে অংশ নেয় প্রায় 8,000 পরিবার। পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান জানান, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ধার করে সংসার চালাচ্ছেন, বৈষম্য ও হয়রানি বেড়েছে এবং ঘুষ দেওয়ার প্রবণতাও বেড়েছে। আওয়ামী লীগ সরকারের সময় যা ছিল 21.51%, এখন তা দাঁড়িয়েছে 30.79-তে। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ বলেছেন, সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। শহরের বাইরে সরকারের কোনো অস্তিত্ব নেই। রাজশাহীতে গাছ, সিলেটে পাথর, ব্রহ্মপুত্রে বালু লুট হচ্ছে, অথচ সরকার কিছুই করছে না। এটি অবহেলা নয়, বরং ইচ্ছাকৃত ব্যর্থতা। সম্প্রতি এক টক শোতে তিনি বলেন, মাই টিভির প্রধানকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় বাণিজ্য উপদেষ্টার নামও থাকলেও তাকে পদে বহাল রাখা হয়েছে। এতে সরকারের দ্বিমুখী নীতি ও অনৈতিকতা স্পষ্ট হয়। তিনি আরও বলেন, সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফোনালাপ ও তথ্য প্রমাণ ভাইরাল হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে প্রশ্ন ওঠে, সরকার আদৌ সরকার হয়ে উঠছে কিনা। ভিয়েতনামে ধেয়ে আসছে টাইফুন
কাজিকি, যার বাতাসের গতি ঘন্টায় 166 কিলোমিটার ছুঁয়েছে। সোমবার উপকূলে আঘাত হানার সময় আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে থানহুয়া, কোয়ান্ত্রি, হিউ ও ডানাক প্রদেশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। সরকার 5,86,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ঝড়ের প্রভাবে 320 থেকে 400 কিলোমিটার বৃষ্টিপাত এবং 2 থেকে 4 মিটার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফ্লাইট বাতিল এবং নৌকা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের হাইনান দ্বীপ অতিক্রমের পর কাজিকি তাইওয়ানে দুর্বল হলেও ঘন্টায় 200 কিলোমিটার বাতাস বজায় থাকবে। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক সহ বস্ত্র খাত এখনও গ্যাস সংকটে ভুগছে। গ্যাস না পাওয়ায় কারখানাগুলো পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না, ফলে উৎপাদন ব্যয় বাড়ছে এবং রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। 4 বছর আগেও দেশীয় কূপ থেকে দৈনিক গ্যাস উত্তোলন ছিল 2300 থেকে 2400 মিলিয়ন ঘনফুট, যা এখন কমে 1700 মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। এতে শিল্প, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি এবং আবাসিক খাতের সংকট তীব্র হয়েছে। শিল্পোদ্যোক্তারা বলছেন, দ্রুত গ্যাস সরবরাহ না বাড়ালে রপ্তানি আয়, কর্মসংস্থান ও অর্থনীতির প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রয়োজন অবিলম্বে কার্যকর উদ্যোগ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদদে 1 বছর আগে সংঘটিত হত্যাযজ্ঞ ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে এখন স্থিতিশীলতা ফিরেছে এবং 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। সোমবার কক্সবাজারের রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। রোববার মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। সংস্কার ও বিচারের নিশ্চয়তা পেলে ডিসেম্বরেও নির্বাচন হলে আপত্তি নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অধিবেশন শুরু হবে এবং 26 সেপ্টেম্বর এই 3 নেতা বক্তব্য দেবেন। জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী মোদির পরে শাহবাজের ভাষণ, যা পাকিস্তানকে ভারতের বক্তব্যে সরাসরি জবাব দেওয়ার কৌশলগত সুযোগ দিচ্ছে বলে কূটনীতিকদের অভিমত। পাকিস্তানের প্রতিনিধি দলে থাকছেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তারিক ফাতেমি। অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে 9 সেপ্টেম্বর আর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে 23 থেকে 29 সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আকাশ থেকে নিক্ষেপযোগ্য 3,350টি ERAM ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, স্থানীয় সময় 23 আগস্ট 2 মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। সর্বোচ্চ 280 মাইল পাল্লার এসব ক্ষেপণাস্ত্র আগামী 6 সপ্তাহের মধ্যে ইউক্রেনে পৌঁছাতে পারে, তবে সেগুলো ব্যবহারে পেন্টাগনের অনুমোদন লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইউক্রেন যদি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে না পারে তবে যুদ্ধ জেতার কোনো সুযোগ নেই। তিনি বাইডেন প্রশাসনের নিঃশর্ত সহায়তার সমালোচনাও করেন। ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘব করতে মালয়েশিয়া আরও 100 মিলিয়ন রিঙ্গিত দান করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, 2023 সালে মালয়েশিয়ার সরকার প্রথম ফিলিস্তিনিদের জন্য 100 মিলিয়ন রিঙ্গিত দান ঘোষণা করে। রবিবার রাতে কুয়ালালামপুরের দাতারান মার্দেকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি সমাবেশ বারসামা মালয়েশিয়াকু গাজা সমাবেশে বক্তব্যকালে এ ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear.